ভূতবাগানের কথামালায় আজ শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প একটি লাল লঙ্কা। কাকাবাবু বললেন, অসম্ভব। তোমার এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুমি এ প্রসঙ্গ আর আমার কাছে বলো না, অন্য কথা বলো। অরিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাকাবাবু, আমার যে আর অন্য কোনো উপায় নেই। কাকাবাবু ধমকের সুরে বললেন, হ্যাঁ, উপায় আছে। তুমি এক্ষুনি চান করে নাও, তারপর ভালো করে খাও দাও, তারপর একটা লম্বা ঘুম দাও। অরিজিৎ আবার বলল, কাকাবাবু, তুমি বুঝতে পারছো না। কাকাবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, আমার আর বোঝার দরকার নেই। তারপর তিনি গলা চড়িয়ে ডাকলেন, সন্তু, সন্তু। সন্তু একটু আগেই ব্যাডমিন্টন খেলে ফিরেছে। কাকাবুর ঘরে একবার উঁকি মেরে ওপরের ঘরে চলে গেছে। কাকাবাবুর ডাক শুনে নিচে নেমে এলো তত্তর করে। মা বাবা বেড়াতে গেছেন পুরী, বাড়িতে আর বিশেষ লোকজন নেই। কাকাবাবুর ঘরে একজন ভদ্রলোককে দেখতে পেল সন্তু। মুখটা চেনা চেনা, খুব সম্ভবত মধ্যপ্রদেশে কোথাও দেখা হয়েছিল। কিন্তু এখন তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় চুল ধুলোবালি মাখা, আর তার গায়ের শার্ট প্যান্ট দোমড়ানো মোচড়ানো, কেমন যেন পাগল পাগল চেহারা। কাকাও বললেন, অরিজিৎকে চিনতে পারছিস তো? সন্তু, অরিজিৎ শিকদার। সেই একবার বক্সার জেলায় নারায়ণপুরে এর সঙ্গে দেখা হয়েছিল। সঙ্গে সঙ্গে সন্তুর মনে পড়ে গেল। ভদ্রলোক একজন বোটানিস্ট, সারা ভারতের বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে বিচিত্র সব গাছ খুঁজে বেড়ান। সেবার তিনি বক্সার জেলার জঙ্গলে বুনো চা গাছ খুঁজছিলেন। অনেক জঙ্গলেই নাকি এরকম বুনো চা গাছ আছে, চাষ করতে হয় না, নিজে নিজেই জন্মায়। আগে কেউ তার সন্ধান রাখত না। কিন্তু সেবার তো ভদ্রলোককে খুব শান্ত আর ভদ্র মনে হয়েছিল। হঠাৎ তার এই রকম চেহারা হয় কি করে? কাকাবাবু আবার বললেন, দিল্লিতে আমার সঙ্গে কাজ করত সত্যেন, এই অরিজিৎ তার ভাইপো। ওকে অনেক ছোট বয়স থেকে দেখছি। তখন থেকেই ও আমাকে কাকাবাবু বলে ডাকে। অরিজিৎ আজ রাত্রিরে এখানেই থাকবে, বুঝলি? ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বল, রঘুকে বল। আর চান করার জন্য ওকে বাথরুমটা দেখিয়ে দে। অরিজিতের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কাছে তো কোনো পোশাক নেই, তুমি আমারই একটা পাজামা পাঞ্জাবি পরে নাও আজ। অরিজিৎ উঠে দাঁড়িয়ে একবার কাকাবাবু আর একবার সন্তুর দিকে তাকাতে লাগলো। তার চোখ দুটো জল জল করছে। তার এক হাতে একটা ছোট্ট টিনের কৌটা। কাকাবাবু আলমারি খুলে পাজামা পাঞ্জাবি বার করলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে বললেন, অরিজিৎ, তোমার ওই কৌটোটা আমার কাছে রেখে যাও। অরিজিৎ হঠাৎ জোরে চেঁচিয়ে বলল, না, এটা আমার কাছেই থাকবে। কাকাবাবু বললেন, তুমি চান করতে যাচ্ছ, ওটা সঙ্গে নিয়ে যাবে নাকি? ওটা আমার কাছেই থাক। অরিজিৎ কৌটোটা পেছন দিকে লুকিয়ে প্রায় হুঙ্কার দিয়ে বলল, না, এটা আমি কাউকে দিতে পারবো না। তার চোখ দুটো এমন জ্বলছে যে সেদিকে তাকালে গা ছমছম করে। কাকাবাবু অবশ্য
বিচলিত হলেন না। তিনি অরিজিতের চোখের দিকে কয়েক মুহূর্তে অপলকভাবে চেয়ে রইলেন। তারপর হাত বাড়িয়ে গম্ভীর আদেশের সুরে বললেন, দাও, দাও ওটা আমাকে। কাকাবাবুর এইরকম গলার আওয়াজ শুনে অনেক বাঘা বাঘা বদমাশকেও ঘাবড়ে যেতে দেখা গেছে। অরিজিৎ আর কিছু বলতে পারল না। কৌটোটা সে তুলে দিলে কাকাবাবুর হাতে। তার হাতটা কাঁপছে। কৌটোটার মধ্যে কি আছে তা দেখার জন্য কৌতূহল হলো সন্তুর, কিন্তু কাকাবাবু সেটা খুলে দেখালেন না, রেখে দিলেন জামা কাপড়ের আলমারিতে। তারপর এমনভাবে পেছন ফিরে একটা বই হাতে তুললেন যাতে তার সঙ্গে আর কোনো কথা বলা চলে না। সন্তু অরিজিৎকে নিয়ে দোতলায় বাথরুমটা দেখিয়ে দিল। একটা নতুন সাবান আর একটা তোয়ালে এনে দিল। তারপর জিজ্ঞেস করল, আপনি দাড়ি কামাবেন? কাকাবাবুর কাছে ব্লেড আছে, এনে দেবো? অরিজিৎ রুক্ষভাবে বলল, না, দরকার নেই। অরিজিৎ স্নান করল প্রায় 1 ঘন্টা ধরে। এর মধ্যে সন্তু 2-3 বার কাকাবাবুর ঘরে উঁকি মেরেছে, যদি কৌটোটা সম্পর্কে কিছু জানা যায়। কাকাবাবু এক মনে বই পড়ে চলেছেন। এই সময় তাকে বিরক্ত করা সম্ভব নয়। ঠিক 8টার সময় খাবার দিয়ে দেয়া হলো। কাকাবাবু বাড়িতে রুটি খান। সন্তু ভাত ভালোবাসে। রঘু ভাত আর রুটি 2 রকম বেশি করে বানিয়েছে। তার সঙ্গে ডাল, বেগুনের ভর্তা আর মুরগির মাংস। খাবার টেবিলে বসার পর কাকাবাবু অরিজিৎকে জিজ্ঞাসা করলেন, তুমি রুটি খাবে না ভাত? অরিজিৎ বলল, ভাত না, রুটি। থাক, ভাতই খাবো। কিংবা রুটি কি বেশি আছে? কাকাবাবু বললেন, তুমি দুটোই খাও। কাকাবাবু রুটি খান ঠিক 3খানা। অরিজিৎ খেলো 8খানা রুটি। তারপর সে ভাত নিল। সন্তু যতটা ভাত খায় অরিজিৎ নিল তার 3 গুণ। রঘু তাকে ভাত দিয়েই যাচ্ছে। সে না বলছে না। সে এমনভাবে খাচ্ছে যেন বহুদিন খেতে পায়নি। কিন্তু কয়েকদিন উপোস করলেও কি মানুষ একসঙ্গে বেশি খেতে পারে? অরিজিতের রোগা পাতলা চেহারা, এরকম চেহারায় কোনো লোককে সন্তু কখনো এত খেতে দেখেনি। সবটা ভাত শেষ করার পর অরিজিৎ আরও 2 টুকরো মাংস আর একটু ঝোল নিয়ে জিজ্ঞাসা করল, আর রুটি নেই? আর 1খানা রুটি ছিল। রঘু সেটাই দিয়ে দিল। কাকাবাবু এঁটো হাতে চুপ করে বসে অরিজিতের খাওয়া দেখলেন। তারপর বললেন, এইবার গিয়ে একটা ঘুম দাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। দিল্লিতে টেলিফোনে তোমার বাবার সঙ্গে কথা বলতে চাও? অরিজিৎ দুদিকে শুধু মাথা নাড়ল। হাত ধোয়ার পর অরিজিৎ কাকাবাবুর ঘরে এসে বলল, এবার আমার কৌটোটা দিন, ওটা আমার ঘরে রাখবো। কাকাবাবু বললেন, ওটা আমার কাছে থাকলে অসুবিধের কি আছে? অরিজিৎ বলল, আপনি বুঝতে পারছেন না, ওটা কোনো ক্রমে নষ্ট হয়ে গেলে মহা ক্ষতি হয়ে যাবে। কাকাবাবু বললেন, আমার কাছে থাকলে নষ্ট হবে কেন? আমি গগন বোসের সঙ্গে কথা বলে রেখেছি। কাল সকাল 11টায় জিনিসটা সায়েন্স কলেজে নিয়ে যাবে। অরিজিৎ উত্তেজিত হয়ে বলল, সায়েন্স কলেজ? ওরা কিছু বুঝবে না। ওটা সুইডেনে পাঠাতে হবে। সেখানে এই ব্যাপার নিয়ে অনেক গবেষণা হয়েছে। কাকাবাবু বলেন, ঠিক আছে,
সুইডেনে পাঠাবারই ব্যবস্থা করা যাবে, কিন্তু আজ রাত্রিরে আমার কাছে রাখতে তোমার আপত্তি কেন? ওটা আমার জিনিস, আমি ছাড়া কেউ এর সন্ধান জানে না। ওটা তোমার জিনিস তা মানছি, কিন্তু আমাকে যদি তোমার এতই অবিশ্বাস, তাহলে ওটা নিয়ে আমার বাড়িতে এসেছো কেন? আর এসেই যখন পড়েছ, তখন তোমাকে আমি মোটেই পাগলামির প্রশ্রয় দিতে পারি না। জিনিসটা আমার কাছেই থাকবে। সন্তু আর কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞাসা করল, কাকাবাবু, কৌটাটার মধ্যে কি আছে? কাকাবাবু একটুক্ষণ চুপ করে থেকে অরিজিৎকে বললেন, আচ্ছা, একটুখানি বসে যাও। তোমার ঘটনাটা সন্তুকে বলো। বারবার নিজের মুখে বললে একসময় নিজেই তুমি বুঝতে পারবে যে সবটাই বানানো, তোমার কল্পনা। হয়তো এরকম একটা ব্যাপার কখনো স্বপ্নে দেখেছ, তারপর সেটাকে সত্যি বলে ধরে বসে আছো। এরকম কিন্তু বাস্তবে হতে পারে না। অরিজিৎ একটা চেয়ারে বসে পড়ে মুখ গোজ করে বলল, ও ছোট ছেলে, ও এসবের কি বুঝবে? কাকাবাবু বললেন, সন্তু তোমার চেয়ে বয়সে অনেক ছোট হতে পারে, কিন্তু ওর অভিজ্ঞতা কম নয়। তুমি যে অঞ্চলটার কথা বলছো, সন্তু সেখানে আমার সঙ্গে গিয়েছিল। সন্তু, সেই যে সেবার আমরা নেপাল থেকে এভারেস্টের রুট ধরে গিয়েছিলাম, মনে নেই? সেই একটা অতিমানবের দাঁতের খোঁজে। সন্তু বলল, সে ঘটনা কখনো ভোলা যায়? উফ, কি শীত ছিল! তারপর সেই সুড়ঙ্গর মধ্যে। কাকাবাবু বললেন, অরিজিতের ঘটনার ব্যাকগ্রাউন্ডটা আমি তোকে বলে দিচ্ছি। অরিজিৎ তো বনে জঙ্গলে নানা রকম অদ্ভুত অদ্ভুত গাছপালা খুঁজে বেড়ায়। এবার সরকার থেকে ওকে পাঠানো হয়েছিল নেপালে। 12-13 হাজার ফিট উঁচুতেও কিছু কিছু গাছ জন্মায়। সেখানে নাকি কোথাও কোথাও এরকম স্ট্রবেরি গাছও দেখতে পাওয়া যায়। এত ঠান্ডায় স্ট্রবেরি গাছ কি করে বেঁচে থাকে, সেটাই ওর গবেষণার বিষয়। কি, এই তো? অরিজিৎ ঘাড় নাড়ল। কাকাবাবু বললেন, ওই যে জায়গাটা বেছে নিয়েছিল, সেখানে দু একটা গ্রাম আছে। সেখানে ইয়েতিরা এসে মাঝে মাঝে উপদ্রব করে বলে গুজবও আছে। সন্তু হাসতে হাসতে বলল, আপনি একটু আগে যে অভিযানের কথা বললেন, সেবারে আমরা বেশ কয়েকটি ইয়েতি দেখেছিলাম, তাই না? কাকাবাবু এবার একটু মুচকি হেসে ফেললেন। অরিজিৎ বলল, তোমরা ইয়েতি দেখেছিলে? সত্যি? সন্তু বলল, এমন মেকআপ দিয়েছিল যে আসল না নকল তা বোঝাই যায়নি অনেকক্ষণ। অরিজিৎ জিজ্ঞাসা করল, মেকআপ দিয়েছিল মানে? সেজেছিল? কারা? কাকাবাবু বললেন, সে অনেক লম্বা গল্প, সেটা পরে শুনে নিও। আসল ব্যাপার হচ্ছে, ইয়েতি বলে খুব সম্ভবত কোনো প্রাণী নেই। অরিজিৎ জোর দিয়ে বলল, আলবৎ আছে। তুমি বললেই তো হবে না। এ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারেনি। কত লোকই তো বলছে যে ইয়েতি দেখেছে নিজের চোখে, কিন্তু কেউ একটা ছবি তুলতে পেরেছে? ইয়েতির পায়ের ছাপ অনেককেই দেখেছে। মস্ত বড় পায়ের ছাপ, তার ছবিও তোলা হয়েছে। বরফের ওপর পায়ের ছাপ, সেটা আবার প্রমাণ নাকি? মানুষের পায়ের ছাপও বরফের উপর কিছুক্ষণ বাদে অন্যরকম হয়ে যায়। তবু আমি বলছি ইয়েতি আছে। না, নেই। আমি নেপালে অন্তত 3-4 জনের মুখে শুনেছি তারা ইয়েতি দেখেছে,
কিন্তু তাদের একটু জেরা করতেই তারা উল্টোপাল্টা বলতে শুরু করেছে। কেউ বলে গেরিলার মতন দেখতে, কেউ বলে ভালুকের মতন, আবার কেউ বলে 10 হাত লম্বা মানুষের মতন। তাদের দু একজনের সঙ্গে ক্যামেরাও ছিল, তবু ছবি তুলতে পারেনি। তার কারণ নাকি ইয়েতিকে এক পলক দেখার পর অদৃশ্য হয়ে গেছে। যত সব গাঁজাখুরি কথা। আসলে বরফের ওপর দিয়ে অনেকক্ষণ হাঁটলে ক্লান্ত হয়ে অনেকে চোখে ভুল দেখে। মরুভূমিতে যেমন মানুষ মরীচিকা দেখে। কাকাবাবু, আসল ব্যাপারটা কিন্তু আপনি ঠিক বলেছিলেন। তার মানে ইয়েতিরা অদৃশ্য হয়ে যায়। অরিজিৎ, এবার ঘুমোতে যাও, আর কাল সকালে কথা হবে। আমার কথাটা ভালো করে শুনুন কাকাবাবু, আমিও তো বিজ্ঞান পড়েছি। কোনো প্রমাণ না পেলে একেবারে গাঁজাখুরি কথা আমি মেনে নেব কেন? নেপালের অন্তত 2টো পুরনো পুঁথিতে লেখা আছে ইয়েতিদের হঠাৎ হঠাৎ অদৃশ্য হয়ে যাবার মতো ক্ষমতা আছে। আমি নিজেও তার প্রমাণ পেয়েছি। এই জন্যেই ইয়েতির ছবি তোলা যায় না। মানুষের চোখের সামনে পড়ে গেলেই ওরা অদৃশ্য হয়ে যায়। পুঁথিতে যা কিছু লেখা থাকে তা সত্যি নয়। বললাম যে আমি নিজের চোখে দেখেছি, এমনকি আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে সন্তুর দিকে তাকিয়ে বলল, অরিজিৎ বলতে চায় হিমালয়ের কোনো এক জায়গায় নাকি এরকম ফল পাওয়া যায় যা খেলে অদৃশ্য হওয়া যায়। ইয়েতিরা নাকি সেই ফল খায়। আমাদের অরিজিৎ সেই ফলের সন্ধান পেয়েছে, এমনকি নিজে সেই ফল খেয়েও দেখেছে। অরিজিৎ ব্যাকুলভাবে বলল, আপনি এখনও আমার কথা বিশ্বাস করছেন না? কাকাও বললেন, এসব রূপকথার মতো গল্প শুনতেই ভালো, কিন্তু বিশ্বাস করার মতো কোনো প্রশ্নই ওঠে না। শোনো, জল জিনিসটা গরম হলে বাষ্প হয়, তারপর সেই বাষ্প উড়ে যায়। এমনকি অনেক ধাতুকেও প্রচণ্ড উত্তাপে গলিয়ে বাষ্প করা যায়, আবার ঠান্ডা হলে সেই ধাতু বা জল ফিরে আসে। কিন্তু কোনো জীবন্ত প্রাণীকে বেশি গরমে রাখলে পুড়ে ছাই হয়ে যাবে। সেই ছাইটাকে ঠান্ডা করলে কিন্তু সেই প্রাণীটাকে আর ফেরত পাওয়া যাবে না। কোনো জীবন্ত প্রাণী, এমনকি একটা পিঁপড়েকেও অদৃশ্য করে আর ফিরিয়ে আনা সম্ভব না। সন্তু আমতা আমতা করে বলল, কিন্তু কাকাবাবু, বৈজ্ঞানিকরা টাইম মেশিনে কি মানুষকে অদৃশ্য করতে পারবে না? স্টার ওয়ার্স ফিল্মে দেখি একটা যন্ত্রের মধ্যে দাঁড়ালে মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার অন্য জায়গায় ফিরে আসছে। কাকাও বললেন, ওসব এ যুগের রূপকথা। আগেকার গল্পে যেমন রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আকাশে উড়ে যেত, এখনকার গল্প তেমনি নায়করা স্পেসশিপে চেপে অন্য গ্রহে যায়, এমনকি এই গ্যালাক্সি পেরিয়ে গ্রীষে যুদ্ধ করে আসে। এসব রূপকথা ছাড়া কিচ্ছু না। অরিজিৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি যদি আপনাকে চোখের সামনে করে দেখাতে পারি, আমাকে কৌটোটা একবার দিন। কাকাবাবু আর কিছু বলার আগে সে ছুটে গিয়ে জামা কাপড়ে আলমারিটা খুলে কৌটোটা বার করে এনে বলল, আমি নিজে 2বার এক্সপেরিমেন্ট করেছি, 2বারই সাকসেসফুল। কৌটোটা খুলে সন্তুকে দেখালো। ভেতরের জিনিসটা দেখে সন্তু খানিকটা নিরাশ হয়ে গেল। এটা তো একটা লঙ্কা। বেশ বড় সড়ো, টোবা টোবা গোলগাল লাল লঙ্কা। অরিজিৎ যেন তার মনের কথাটা বুঝতে পেরে বলল, এটা লঙ্কা বলে মনে হচ্ছে তো, কিন্তু এটা এক ধরনের স্ট্রবেরি। এটা ঝাল নয় মোটেই, বরং টক মিষ্টি। কাকাবাবু শুনলে বিশ্বাস করবে না,
কিন্তু তোমাকে বলছি সন্তু, একেবারে সত্যি কথা বলছি, পাহাড়ে স্ট্রবেরি খুঁজতে খুঁজতে ঝোপঝাড়ে যেখানে যে ফল দেখতাম অমনি আমি তা খেয়ে স্বাদ নিতাম। কোনো বিষাক্ত ফল খেয়ে ফেলার ঝুঁকি ছিল অবশ্য। একদিন আমি এই ফল একটা খেয়েই অদৃশ্য হয়ে গেল। কাকাবাবু বললেন, অরিজিৎ বলল, 1.5 দিন সেই অবস্থায় ছিলুম। সিংবচি গ্রামে এসে ঘুরেছি লোকজনের মধ্যে, কিন্তু কেউ আমাকে দেখতে পায়নি। আমিও ভয় পেয়ে গেছিলাম খুব। পরে ওই রকম আর একটা ফল খেয়ে নেবার পর আবার সব ঠিক হয়ে গেল। সন্তু একবার কাকাবাবু আর একবার অরিজিতের দিকে তাকালো, তারপর কৌটোটা হাতে তুলে নিল। অরিজিৎ বলল, দারুণ ভালো লাগে সেই সময়টা, কোনো খিদে তেষ্টা থাকে না, দারুণ হালকা লাগে শরীরটা। মানে শরীরটা অন্য কেউ দেখতে না পেলেও সেটা তো থাকেই। মনটা খুব ফুরফুর করে, যেখানে ইচ্ছে চলে যাওয়া যায়, কত রকম মজা হয়। কাকাবাবু বিদ্রূপের সুরে বললেন, ইয়েতির গায়ে তো পোশাক থাকে না, মানুষের গায়ে যে প্যান্ট জামা জুতো থাকে সেগুলো অদৃশ্য হয়ে যায়। অরিজিৎ বলল, দেখবেন দেখবেন, এক্ষুনি দেখাবো। আমি টপ করে ফলটা খেয়ে নেব, তারপর 1 মিনিটের মধ্যেই আপনাদের চোখের সামনেই মিলিয়ে যাব। দাও তো সন্তু, দাও। অরিজিৎ হাত বাড়াতেই কাকাবাবু প্রায় গর্জন করে বললেন, না, কোনো দরকার নেই। অরিজিৎ এবার হেসে বলল, কাকাবাবু আপনি ভয় পাচ্ছেন, আপনি অবিশ্বাস করবেন, আবার ভয়ও পাবেন। কাকাবাবু বললেন, ওরকম অচেনা ফল খাবার কোনো দরকার নেই। অরিজিৎ বলল, দারুণ ভালো লাগে, দেখলেই খেতে ইচ্ছে হয়। আমি মাত্র 3টে পেয়েছিলুম, যদি আরও খুঁজে বার করা যায় তাহলে একটা বিরাট আবিষ্কার হবে। কাকাবাবু বললেন, সন্তু, কৌটোটা আলমারিতে রেখে দে। এবার তোমরা যাও, আর কোনো কথা নয়, যাও, আমার ঘুম পেয়েছে। সন্তু অনিচ্ছার সঙ্গে কৌটোটা রেখে দিল যথাস্থানে। কাকাবাবু এমনভাবে চেয়ে আছেন যে বেরিয়ে যেতেই হলো দুজনকে। অরিজিৎ সন্তুর কাঁধে হাত দিয়ে বলল, সন্তু, আমি কিন্তু বানিয়ে বানিয়ে গল্প শোনাইনি, সত্যি ওই ফলটার অদ্ভুত গুণ আছে, ওটা খেলে মানুষ অদৃশ্য হতে পারে। কাকাবাবু বিশ্বাস করলেন না। অরিজিৎকে তার ঘর দেখিয়ে দেওয়ার পর সে শুয়ে পড়ল। সে সত্যি খুব ক্লান্ত। একটু বাদেই তার নাক ডাকার শব্দ শোনা গেল। সন্তু উঠে গেল 3 তলায়। বড় হবার পর সে এই ছাদের ঘরটা নিজের জন্য পেয়েছে। এখানে সে অনেক রাত পর্যন্ত জেগে পড়াশুনো করতে পারে। মাঝে মাঝে ছাদে দাঁড়িয়ে আকাশের তারা দেখা যায়। একটা বই নিয়ে বিছনায় শুয়ে পড়লেও তার মন বসে না পড়ায়। অরিজিতের কথাগুলো মনে পড়ছে বারবার। ছেলেবেলা থেকেই সন্তু অদৃশ্য হবার স্বপ্ন দেখেছে। অদৃশ্য হতে পারলে সত্যি একটা মজার ব্যাপার হয়। তাকে কেউ দেখতে পাবে না, অথচ সে সবাইকে দেখতে পাবে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য মানুষ নামে একটা বই পড়ে সন্তুর সে সময় মনে হয়েছিল সত্যি এরকম একজন অদৃশ্য মানুষ আছে। কিন্তু কাকাবাবু বললেন, বিজ্ঞানের দিক থেকেও নাকি অদৃশ্য হওয়া অসম্ভব। অথচ অরিজিতের কথা শুনে মনে হয় না সে আগাগোড়া মিথ্যা কথা বলেছে। খাওয়ার সময় অরিজিৎ অতগুলো খাবার খেলো। সে বলল, অদৃশ্য হলে নাকি খিদে তেষ্টাও পায় না। অদৃশ্য অবস্থা থেকে আবার সাধারণ অবস্থায় ফিরে এলে তখন একসঙ্গে 2-3 দিনের খিদে পায়। বই পড়াতে মন নেই, ঘুমও আসছে না। বিছানায় শুয়ে ছটফট করছে সন্তু। ঘড়িতে দেখল রাত 1:30 বাজে। গল্পটির পরবর্তী অংশের জন্য
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।